আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে তোমাদের লাইভ ক্লাসে তোমরা পড়েছো, তোমাদের শাহিদিন ভাই তোমাদের লাইভ ক্লাসে পড়িয়েছে যে দক্ষিণ আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এই মহাদেশগুলো সম্পর্কে বিস্তারিত যাবতীয় তথ্য। অর্থাৎ এই তথ্যগুলো সম্পর্কে তোমার আজকের ক্লাসে আমরা আলোচনা করব। কোন বিষয়গুলো, কোন প্রশ্নগুলো বিগত বছরে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায় গুরুত্বপূর্ণ যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর মধ্যে তোমার এসেছে। অর্থাৎ তুমি যেন একটা ধারণা পাও যে তোমার এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন পড়তে হবে এবং কতটুকু পড়বা। তো দেখো, আমরা চলো শুরু করি। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা যে তোমাদেরকে বলছি সেটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। তো আমরা যদি দেখি উত্তর আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে তোমরা সবাই জানো যে এই মহাদেশে একটা মাত্র দেশ, যে দেশটা পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ ইউএসএ। তো উত্তর আমেরিকা মহাদেশে কিন্তু ইউএসএ আছে। এবং বিগত বছরে এডমিশন টেস্টে আসা প্রশ্নের সমাধান নিয়ে আমরা আলোচনা করব। তো আমি শুরু করি। দেখো, কানাডার রাজধানীর নাম কি? সো এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো দেখো, কানাডার রাজধানী, ধরো কানাডার রাজধানী হচ্ছে, এটা তোমরা জানো যে উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ, সবচেয়ে বৃহত্তম দেশ, উত্তর আমেরিকার বৃহত্তম দেশ, মানে আয়তনে বৃহত্তম দেশ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। তো উত্তর আমেরিকার বৃহত্তম দেশ হচ্ছে কানাডা, এবং কানাডার রাজধানী হচ্ছে, অনেকেই ভাবে যে টরন্টো, মনে হয় না, কানাডার রাজধানী হচ্ছে অটোয়া। কানাডার রাজধানী কি? অটোয়া। তারপরে দেখো, আমরা যদি দেখি মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র মানে হচ্ছে, তোমরা বুঝোই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা যদি দেখি, যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট, আমরা যদি দেখি যে প্রেসিডেন্টের অনেক প্রেসিডেন্ট ছিল, সেই প্রেসিডেন্টের মধ্যে কোন প্রেসিডেন্টের 12 বছর ক্ষমতায় ছিল। অর্থাৎ আমরা জানি যে 12 বছর ক্ষমতায় কিন্তু একজন প্রেসিডেন্ট, সে কিন্তু আমরা জানি 2 টার্মের বেশি ক্ষমতায় থাকতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ তুমি বারাক ওবামাকে দেখো, এক্সকিউজ মি, বারাক ওবামাকে দেখো, সে কিন্তু তোমার 2বার প্রেসিডেন্ট ছিলেন, 2 টার্মের, তাই না? তিনি, তার যে জনপ্রিয়তা ছিল, তিনি যদি চাইতেন তিনি আরো 1 বছর থাকতে পারতেন, তাই না? তার জনপ্রিয়তা খুব তুঙ্গে ছিল, কিন্তু তিনি তারপর থাকতে পারেন না, কারণ তার সংবিধান অনুযায়ী তিনি কিন্তু কি ছিলেন? সংবিধান অনুযায়ী তার কিন্তু 2 টার্ম হয়ে গেছে। সো সেই হিসাবে কিন্তু তার 10 বছর হওয়ার কথা। সংবিধান লঙ্ঘনে, অর্থাৎ এই সময়ে একমাত্র প্রেসিডেন্ট হিসেবে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যখন, তোমার জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়াই, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রেসিডেন্ট ছিলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি প্রেসিডেন্ট ছিলেন। তো এখন প্রশ্ন উঠতে পারে, ভাইয়া তাহলে তিনি কি সেই ব্যক্তি যিনি কিনা জাপানের উপর পারমাণবিক বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন? না, তিনি দেননি, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কিছুদিন আগেই তিনি তার অফিসে, হ্যাঁ মানে তিনি হচ্ছে মারা যান আর কি, হ্যাঁ, কার্যরত অবস্থায়। তো এই হচ্ছে বিষয়। তো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তার পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে আসেন হ্যারি এস ট্রুম্যান। এই ট্রুম্যান বেচারা কিন্তু নির্দেশ দিয়েছিলেন যেন জাপানে পারমাণবিক বোমা ফালানো হয়, ঠিক আছে? কিন্তু এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট কিন্তু দেননি। সো অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে যে এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বা সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে জাপান আত্মসমর্পণের চেষ্টা করছে। কিন্তু এটা জানা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পারমাণবিক 2টা বোমা 6 আগস্ট এবং 9 আগস্ট সে কিন্তু কি করে নিক্ষেপ করে, এবং এইটার ফলে 3 লক্ষ লাখ লাখ মানুষ মারা যায়। এবং এই যে এটা কিন্তু তারা কেন করেছিল? তারা এটার জন্য করেছিল যেন করে তারা সোভিয়েত ইউনিয়নকে বলতে পারে, পুরো বিশ্বকে জানাতে পারে, দেখো আমি কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ, অর্থাৎ তুমি আমার সাথে লাগলে কিন্তু পারবা না। অর্থাৎ এই যে তার শক্তির প্রদর্শন, তার ক্ষমতার প্রদর্শন, তার যে যে শৌর্য বীর্য, এটার প্রদর্শনের জন্য কিন্তু সে তার নিজের ইগো থেকে, তার এই জায়গা থেকে কিন্তু ইউএসএ কোথায় বোমা ফেলছিল? জাপানে, পারমাণবিক বোমা। তো বুঝতে পারতেছো যে এটা খুবই মানব বিধ্বংসী একটা কাজ। আজকে তারাই কিন্তু আমাদের মানবতার যে হচ্ছে কি গণতন্ত্রের সবক দেয়, তারাই আমাদেরকে হচ্ছে মানবাধিকার শেখায়, কিন্তু বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী দেশগুলোর মধ্যে একটা কিন্তু তারা। যাই হোক, আমরা যদি দেখি, এই যে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের 32তম প্রেসিডেন্ট ছিলেন এবং 12 বছর ক্ষমতায় ছিলেন। আর মার্কিন প্রেসিডেন্ট ছিল জেমস মনরো আর হ্যারি এস ট্রুম্যান, তারা ছিলেন 7 বছর করে। হ্যাঁ, তো সবচেয়ে বেশি ক্ষমতাধর, সো এই ভদ্রলোকের নাম ছিল ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। আচ্ছা, বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে কোন দেশ? সো এটা আসলে পেট্রোলিয়াম উৎপাদন করে, কিন্তু তোমরা যদি জানো, উৎপাদন করে হচ্ছে সৌদি আরবিয়া, উৎপাদন করে সৌদি আরবিয়া। আর সবচেয়ে বেশি, ধরো
রপ্তানি বা আমদানি যা যে বিষয়ে বলো, যুক্তরাষ্ট্র কিন্তু তারা হচ্ছে সবচেয়ে বেশি রপ্তানি বা আমদানি করে এরকম একটা বিষয়। সো সবচেয়ে বেশি হচ্ছে উৎপাদন করে সৌদি আরব। সো তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো কখন থেকে মার্কিন ডলার মুদ্রা হিসেবে শুরু হয়, অর্থাৎ এই যে মার্কিন ডলার পৃথিবীতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ প্রান্তে মার্কিন ডলার রিজার্ভ মুদ্রা হিসেবে শুরু হয়, অর্থাৎ 1944 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রিটন উডসে ব্রিটন উডসে একটা সম্মেলন হয়, যে পৃথিবীর তোমার ব্রিটন উডস শহরে একটা সম্মেলন হয় যে বিশ্বের যে আমরা বিশ্ব অর্থ ব্যবস্থা কিরকম হবে, বিশ্ব অর্থ ব্যবস্থা কেমন হবে, সেই বিশ্ব অর্থ ব্যবস্থা কেমন হবে এটা নিয়ে তারা 3টা অর্গানাইজেশন তৈরি করে। একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, এটা সদর দপ্তর নিউ ইয়র্ক। আইএমএফ এটা সদর দপ্তর নিউ ইয়র্ক। আর একটা হচ্ছে গেট ছিল, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড এন্ড টেরিফ, বর্তমানে এর নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো বুঝতে পারতেছে এই 3টা সংগঠন দিয়ে যুক্তরাষ্ট্র পুরা বিশ্বে তার অর্থনৈতিক আধিপত্য ধরে রাখার যে প্রচেষ্টা চালায়। যাই হোক, এটা কত সালে হয়েছে? 1944 সালে। এই 1944 সালে এটা হওয়ার ফলে এটা কিন্তু আমরা বলতে পারি 1944 সাল থেকে মার্কিন ডলার হিসেবে মার্কিন যে আমরা যদি দেখি যে কখন থেকে মার্কিন ডলার রিজার্ভ মুদ্রা হিসেবে আমরা যদি ব্যবহৃত হয়, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি, এটা দেখো তোমরা, তারপর হচ্ছে আই হ্যাভ এ ড্রিম, অর্থাৎ আমার একটি স্বপ্ন আছে। তোমরা জানো যে এই নামে একটা ভাষণ দিয়েছিলেন কে? বিখ্যাত তোমরা জানো যে মার্কিন যে বিভিন্ন জায়গায় আমরা আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, যে মার্টিন লুথার কিং জুনিয়র তিনি কিন্তু দিয়েছেন। অর্থাৎ মার্টিন লুথার কিং জুনিয়র কেন? সিনিয়র কে কেউ একজন ছিলেন না, সিনিয়র হচ্ছে মার্টিন লুথার নামে আরেকজন ধর্মযাজক ছিলেন, ঠিক আছে। তিনি মধ্যযুগের ধর্মযাজক ছিলেন কিন্তু, ঠিক আছে, ধর্মযাজক ছিলেন। তো এই হচ্ছে বিষয়, যার কারণে মার্টিন লুথার কিং তিনি হচ্ছে আই হ্যাভ এ ড্রিম, যে উনি বলছেন যে আমার একটা স্বপ্ন আছে যেদিন সকল ব্ল্যাক এবং হোয়াইট গার্লস তারা একসাথে খেলা করবে। অর্থাৎ এই বর্ণ বৈষম্য, তোমরা জানো মার্কিন সোসাইটিতে এখনো কিন্তু বর্ণবাদ, রেসিজম একদম চরম পর্যায়ে আছে। অর্থাৎ এই যে এই রেসিজমকে রুখে দেওয়ার জন্য, রেসিজমের জন্য প্রতিহত করার জন্য, রেসিজম যেন কমে যায়, রেসিজমে এন্ড করার জন্য মার্টিন লুথার কিং জুনিয়র কিন্তু তিনি কিন্তু কি করেছেন? বক্তব্য দিয়েছেন। তিনি কিন্তু বলছেন আই হ্যাভ এ ড্রিম, যে একদিন এই যে আমাদের কোনো বর্ণ, অর্থাৎ এই যে বর্ণের, অর্থাৎ আমাদের শরীরের কালারের উপর ভিত্তি করে আমাদের কোনো সময় আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, আমাদের কালারের উপর ভিত্তি করে আমরা বৈষম্যের শিকার হব না, অর্থাৎ বর্ণ বৈষম্য অ্যাপার্থাইডের বিরুদ্ধে তিনি কিন্তু রুখে দাঁড়ানোর কথা বলেছেন। যাই হোক, নেলসন ম্যান্ডেলাও কিন্তু দক্ষিণ আফ্রিকাতে এরকম আন্দোলন করেছেন। তারপর দেখো এটা দেখো যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যটি বর্তমানে স্বাধীনতা যায়, তো যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য আছে, তোমরা জানো যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্য আছে, এর মধ্যে এই যে ক্যালিফোর্নিয়া অঙ্গ যে স্বাধীনতা চায়, তারা এটার নাম দিচ্ছে ক্লেজিট, অর্থাৎ তোমরা জানো ব্রেক্সিট, ব্রিটিশ এক্সিট, হ্যাঁ, ব্রিটিশ এক্সিট, এটা অর্থাৎ ব্রিটিশ কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে গেছে, তাই না? সো এখন ক্লেজিট কিন্তু হচ্ছে এই যে অঙ্গরাজ্যটা হচ্ছে ক্যালিফোর্নিয়া বের হয়ে যাওয়ার একটা নাম, আন্দোলনের নাম। আচ্ছা, তারপর আমরা যদি দেখি আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে, আমেরিকা কিন্তু তোমরা জানো যে বাপেরও বাপ আছে, তাই না? আমেরিকাও যে এত ইয়ে করে, আমেরিকারও একটা সময় পরাধীন ছিল। পৃথিবীর 2টা দেশ স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীন হয়েছে, একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারা স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীন হয়েছে, আর এটা হচ্ছে বাংলাদেশ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্ম, অর্থাৎ বাংলাদেশ। তো আর এই ইউএসএ ছিল একটা সময় ব্রিটেনের উপনিবেশ। তখন এই যুদ্ধে, অর্থাৎ তারা যে স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স ইউএসএ কে হেল্প করছে যাতে ব্রিটেন থেকে তারা স্বাধীনতা পায় আর কি। তারপর আমরা যদি দেখি যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল ভোটের সংখ্যা কত? ইলেকটোরাল ভোট মানে কি? ইলেকটোরাল ভোট হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার জন্য প্রত্যেকটা রাজ্যের, প্রত্যেকটা অঙ্গরাজ্যের সিনেট, আমরা যদি দেখি, আমরা যে প্রত্যেকটা অঙ্গরাজ্যে আমরা যদি দেখি সিনেট সদস্য যারা আছে, হ্যাঁ, সিনেটে যে আছে, যারা সিনেট নির্বাচিত হয়, ইলেকটোরাল নির্বাচিত হয়, অর্থাৎ প্রত্যেকটা অঙ্গরাজ্যে যারা ইলেকটোরাল নির্বাচিত হয়, প্রত্যেকটা ধরো অঙ্গরাজ্য থেকে একটা অঙ্গরাজ্য থেকে ধরো 100টা বা এরকম করে বিভিন্ন সময় তারা হচ্ছে এক একটা অঙ্গরাজ্য তাদের জনসংখ্যার উপর ভিত্তি করে আমরা যদি দেখি এই ইলেকটোরাল কলেজ, এরকম টোটাল ইলেকটোরাল কলেজ হচ্ছে ধরো 538টি, ঠিক আছে, 538টি ইলেকটোরাল কলেজ, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই হচ্ছে 538টি, এর মধ্যে একজন প্রেসিডেন্ট হইতে হলে মিনিমাম 270টা পাইতে হবে আর কি। কোন মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার গৃহযুদ্ধ
শেষ হওয়ার 5 দিন পর, অর্থাৎ গৃহযুদ্ধ শেষ হওয়ার 5 দিন পর আততায়ীর গুলিতে মারা যান। এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন একজন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, যিনি মার্কিন গৃহযুদ্ধের অবসান ঘটান। ঠিক আছে, তিনি একজন খুবই বলে না যে বুলেট, কি বলে, ব্যালট ইজ স্ট্রঙ্গার দেন দ্য বুলেট। তারপর হচ্ছে উনি বলছেন যে ডেমোক্রেসি ইজ বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, তাই না? অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য, এই কথাগুলো কিন্তু তার। আচ্ছা, তারপর আমরা যদি দেখি যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্লু ক্ল্যান ক্লু ক্ল্যাক্স ক্ল্যান মূলত একটি হচ্ছে তোমার, আমরা যদি দেখি যে বর্ণবাদ বিরোধী গোষ্ঠী, বর্ণবাদী গোষ্ঠী, ক্লু ক্ল্যান ক্ল্যাক্স, এটা হচ্ছে বর্ণবাদী গোষ্ঠী আর কি। তারপরে লিটল বাংলাদেশ, অর্থাৎ লিটল বাংলাদেশ কোথায় অবস্থিত? অনেকে এটা জানো না, লিটল বাংলাদেশ কিন্তু ইউএসএ তে অবস্থিত। লিটল বাংলাদেশ, হ্যাঁ, ইউএসএ তে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম কি? কামালা হ্যারিস। যিনি হচ্ছে বর্তমান ডেমোক্রেট দল থেকে সামনে যে ইলেকশন আসতেছে, তিনি কিন্তু প্রেসিডেন্ট পদে নির্বাচন করতেছে। তো তোমরা যদি জানো, তিনি যদি প্রেসিডেন্ট হন, তাহলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম যে নারী প্রেসিডেন্ট কিন্তু নির্বাচিত হবেন কমলা হ্যারিস। বুঝছো, এ হচ্ছে বিষয়। তারপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি? প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের? সেটাই ইম্পর্টেন্ট। প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, এবং যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কিন্তু ওয়াশিংটন ডিসি। আচ্ছা, তারপর আমরা যে জামাল খাগোশি হয়ে কোন দেশে অবস্থিত? অর্থাৎ জামাল খাগোশি জানো, তুরস্কের একজন সাংবাদিক ছিল, হ্যাঁ, যাকে হচ্ছে, হ্যাঁ, আমরা জানি, সরি, তুরস্কের না, তিনি সৌদি আরবের একজন সাংবাদিক ছিল, যাকে তুরস্কের কনসুলেটে আমরা জানি তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। তো এই যে জামাল জামাল খাশোগি, তাকে কিন্তু তার নামে একটা যুক্তরাষ্ট্রে একটা ওয়ে হিসাবে আছে আর কি। তো জানো, সৌদি আরবের দূতাবাসের সামনে বড়, যে সৌদি আরবের যুক্তরাষ্ট্র অবস্থিত, সৌদি আরবের যে দূতাবাস, এই দূতাবাসের সামনে জামাল খাগোশি নামকরণ করেছে। সড়কের মূল নাম জামাল খাগোশি ওয়ে। 2018 সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনসুলেটে গিয়ে তিনি নৃশংসভাবে খুন হন খাশোগি। নামটা একটু ট্রিকি, খাশোগি। সো তোমরা জানো 2018 সালে তাকে খুন করা হয়েছে। বুঝছো, কোথায়? তুরস্কের ইস্তাম্বুলে, তুরস্কেতে এখন বর্তমানে তার তুর্কিয়ের যে সৌদি কাউন্সিল, সৌদি দূতাবাস, হ্যাঁ, সৌদি যে দূতাবাস আছে, ওইখানে কিন্তু তাকে হত্যা করা হয়েছে। ঠিক আছে, সো তুরস্কের সৌদি দূতাবাসে হত্যা করা হয়েছে। আচ্ছা, ব্ল্যাক লাইভস ম্যাটার্স, এটা কিন্তু একটা আন্দোলনের নাম। অর্থাৎ এই যে দেখো 1 নম্বর, অর্থাৎ এই ব্ল্যাক লাইভ ম্যাটার মানে হচ্ছে বর্ণবাদ, অর্থাৎ বলতেছে ব্ল্যাক মানে কি? কালো, তাই না? সো লাইফ মানে কি? জীবন। ম্যাটার মানে কি? যে কালোদের জীবনও ম্যাটার করে, অর্থাৎ তুমি কালোদেরকে চাপাই রাখতে, তুমি যুক্তরাষ্ট্রে তোমাকে হচ্ছে, তোমার ধরো আমার গায়ের বর্ণ ব্রাউন, সো আমাকেও কিন্তু ধরো তারা কালো হিসেবে কাউন্ট করবে। সো তারা কিন্তু ধরো একটা রেসিজম, অর্থাৎ বিভিন্ন পর্যায়ে একটা হচ্ছে তারা একটা মেনটেন করে, কি মেনটেন করে? একটা ক্লাস মেনটেন করে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে বিষয়টা, এটা খুব মনে রাখবা তোমরা, যে কালো, তুমি যতই হচ্ছে সাদা হও, তোমাকে কিন্তু কালো হিসেবে, ব্রাউন হিসেবে, ব্ল্যাক হিসেবে কাউন্ট করা হবে। সো এটা কিন্তু কোনোভাবে হতে পারে না, তাই না? তোমার যদি মেধা থাকে, মেধা, তোমার যদি যোগ্যতা থাকে, তুমি কিন্তু যে কোনো মানুষকে বা যে কোনো জায়গা থেকে তুমি কিন্তু ভালো একটা পরিস্থিতিতে, ভালো একটা জায়গায় যাওয়ার ডিজার্ভ করো। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা যদি দেখি, মার্কিন রাষ্ট্রপতি যে গাড়ি ব্যবহার করেন, মার্কিন রাষ্ট্রপতি যে, অর্থাৎ ইউএস এর প্রেসিডেন্ট যে গাড়ি ব্যবহার করেন, সে কি নামে পরিচিত? দা বিস্ট হচ্ছে গাড়ি নামে পরিচিত আর কি। দেখো, দা বিস্ট, এই দেখছো যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে, এটা কিন্তু তুমি যদি এটাকে বোম দাও, ধরে দিক দিয়ে গুলি করবা, এটা হচ্ছে খুবই প্রোটেকশন, হচ্ছে বুলেট প্রুফ। তুমি এটাকে বোম দিয়ে উঠবে না, খুবই প্রোটেক্টেড একটা গাড়ি, তুমি এই গাড়িতে তাকে মারতেই পারবে না। হ্যাঁ, সো এটা হচ্ছে খুবই প্রোটেক্টেড একটা গাড়ি বহর। সো গাড়ি বহনকারী এই গাড়িটার নাম দা বিস্ট। আচ্ছা, দা বিস্ট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সীমান্ত নেই কোন দেশে? আমরা একটু দেখি। দেখো, মেক্সিকোর সীমান্ত আছে, কানাডার সীমান্ত আছে, হন্ডুরাসের সীমান্ত নাই, কিন্তু কিউবার সীমান্ত আছে। সো 3C, উত্তর হচ্ছে হন্ডুরাস। এই দেখো, আমরা যদি দেখি যে উপরের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর দিকে কানাডা, নিচে দক্ষিণ দিকে মেক্সিকো, আবার আমরা যদি দক্ষিণ পূর্ব দিকে যাই, এটা হচ্ছে কিউবা। দক্ষিণ পূর্ব দিকে কিউবা, অর্থাৎ নাইকার হন্ডুরাসের কোনো সীমান্ত নাই। অপশন হচ্ছে সি। পুলিশি নির্যাতনে মারা যাওয়া জর্জ ফ্লয়েড আমেরিকার কোন যুক্তরাষ্ট্রের স্টেটের অধিবাসী ছিলেন? অর্থাৎ তোমরা জানো জর্জ ফ্লয়েড একজন হচ্ছে কালো কৃষ্ণাঙ্গ, তাকে হচ্ছে
পুলিশ তাকে হচ্ছে নির্যাতন করে, নির্যাতন করার পর তার ঘাড়ে হচ্ছে পা দিয়ে খুব চাপ দেয়, তাকে খুব অত্যাচার করে এবং তিনি মারা যায়। এবং যার ফলশ্রুতিতে পরবর্তীতে কিন্তু ব্ল্যাক লাইভস ম্যাটার্স যে আন্দোলন, এটা খুব জাগ্রত এবং খুব সক্রিয় হয়ে ওঠে। এবং এটা কিন্তু তোমরা জানো তিনি হচ্ছে মিনেসোটা অঙ্গরাজ্যের অধিবাসী ছিলেন। কোন রাজ্যের? মিনেসোটা অঙ্গরাজ্যের অধিবাসী ছিলেন। আচ্ছা, তারপরে স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ লিবার্টি একটু পরে আমরা দেখবো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আইল্যান্ডে অবস্থিত। নিউ ইয়র্ক আইল্যান্ড, এই দেখো এটা হচ্ছে নিউ ইয়র্ক আইল্যান্ড। এই আইল্যান্ড তো বুঝতে পারতেছো, এটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি এটা হচ্ছে ফ্রান্স ইউএসএ কে এটা গিফট দিছে, বুঝছো? ফ্রান্স ইউএসএ কে এটা গিফট দিছে আর কি। তারপরে হচ্ছে নিউ ইয়র্কের টুইন টাওয়ারের ধ্বংসস্তূপের যে জায়গাটির নামে তোমরা জানো যে টুইন টাওয়ার, নিউ ইয়র্কের যে টুইন টাওয়ার ছিল, এই টুইন টাওয়ার একটা সময় ধ্বংস করে বিমান হামলা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। এবং যে জায়গাটা ধ্বংসস্তূপ, এই জায়গাটা খুবই, এখন এটার নাম যেটা গ্রাউন্ড জিরো, এটার নাম হয় গ্রাউন্ড জিরো। এই যে দেখো, সো এই যে এই জায়গায় অনেক বড় একটা টুইন টাওয়ার ছিল, তো এটা উপর থেকে এই ভিউটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে গ্রাউন্ড জিরো। এবং তোমরা যদি খেয়াল করো এই গ্রাউন্ড জিরো অর্থাৎ এই যে এই দুইটা টুইন টাওয়ার, দুইটা গ্রাউন্ড জিরো, তো এই যে গ্রাউন্ড জিরো এখানে এই প্রত্যেকটা জায়গা অর্থাৎ এই যে এই জায়গাগুলোর মধ্যে যারা শহীদ ছিল, এখানে শহীদ হয়েছে বা যারা হচ্ছে এখানে মারা গেছে, তাদের নাম কিন্তু এখানে খোদাই করে লেখা আছে, বুঝছো? এটা হচ্ছে বিষয়। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদের উচ্চ কক্ষের নাম কি? উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট। উচ্চ কক্ষের নাম কি? সিনেট। তারপর যুক্তরাষ্ট্র কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়? তোমরা জানো একটা সময় যুক্তরাষ্ট্র দাসপ্রথার খুব সমর্থনকারী ছিল। সো এই দাসপ্রথার বিলুপ্ত হয়েছে আমরা জানি যে 1883 সালে, সরি 1863 সালে। যে 1863 সালে তোমরা যে আব্রাহাম লিঙ্কন, তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত করেন। যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত করেন কে? আব্রাহাম লিঙ্কন। কত সালে? 1863 সালে। আমরা যদি দেখি 63 সালে। তারপর কোন দেশে আমেরিকার দ্য স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল? আমরা বলেছি ফ্রান্স, অপশন বি ফ্রান্স, যেহেতু আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স সহায়তা করেছে। তারপরে অ্যান্থনি ফাউজি কোন দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ? অর্থাৎ আমরা জানি যে যুক্তরাষ্ট্রে যখন করোনা ভাইরাস দেখা দিয়েছে, এই অ্যান্থনি ফাউজি ছিল প্রেসিডেন্টের চিফ মেডিকেল অ্যাডভাইজার। আমরা যদি জানি চিফ মেডিকেল অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টের প্রধান স্বাস্থ্য মুখপাত্র ছিল অ্যান্থনি ফাউজি, বুঝছো? তিনি কিন্তু করোনার সময় এবং সার্স নিয়ে তার ব্যাপক গবেষণা আছে, সেই হচ্ছে বিষয়। তো তখন কিন্তু ওই যে 2020-21 সনে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, এবং তিনি শীর্ষ সংক্রামক রোগ ছিলেন। কোন দেশের প্রেসিডেন্ট? হচ্ছে ইউএস এর প্রেসিডেন্ট। তো তোমরা তাহলে দেখে থাকতে পারো যদি টিভিতে কোনো না কোনো সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তোমরা দেখি তার না, এই যে এটা হচ্ছে অ্যান্টনিও ফাউজি, ঠিক আছে? তারপর হচ্ছে আমেরিকার স্বাধীনতা ঘোষিত হয় কোন সালে? আমেরিকার স্বাধীনতা ঘোষিত হয়েছে 1776 সালে। আমরা তোমাদেরকে বলছি যে যুক্তরাষ্ট্র পৃথিবীর প্রথম দেশ যে কিনা ঘোষণা দিয়ে স্বাধীনতা নিয়েছে, আর দ্বিতীয় দেশ হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, তারপর হচ্ছে আর স্বাধীনতা দেখো আরেকটা বিষয়, স্বাধীনতা ঘোষিত হয়, ঘোষণা দেয় হচ্ছে এত সালে, আর স্বাধীনতা ঘোষিত হয় 1989 সালে। আচ্ছা, তো আমরা যদি দেখি কোন দেশে সংবিধানে বর্ণিত অধিকার বিল অফ রাইটস বলে? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র, অপশন বি। অধিকারগুলোকে বিল অফ রাইটস নামে পরিচিত হয়, অর্থাৎ তোমার মৌলিক অধিকার। অর্থাৎ আমরা যদি দেখি যে বর্ণিত অধিকার, যে অধিকারগুলোকে বিল অফ রাইটস হিসেবে আখ্যায়িত করা হয়। আচ্ছা, কোন সময় আমেরিকা অর্থনৈতিক মহামন্দা দেখায়? তোমরা জানো যে যুক্তরাষ্ট্র 1928 থেকে 1933 সাল পর্যন্ত একটা মহামন্দা দেখা দেয়। 1928 থেকে 33 দুইটাই এখানে আছে, প্রথম যেটা আমি রাইট নিলাম, এ হচ্ছে কথা। 1928 থেকে 33 পর্যন্ত যুক্তরাষ্ট্রে মহামন্দা দেখা দেয়। আচ্ছা, কোন দেশে মুদ্রায় ব্রিটেনের ছবির রানীর ছবি আছে? কানাডার মুদ্রায় হচ্ছে ব্রিটেনের রানীর ছবি আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে ব্রিটেনের রানী এলিজাবেথ, তার কিন্তু রানীর ছবি আছে কোথায়? দেখো এখানে লেখা আছে কানাডার মুদ্রায় কিন্তু ব্রিটেনের রানীর ছবি আছে। কানাডার মহাকাশ সংস্থার নাম কি? সিসা, কানাডিয়ান স্পেস এজেন্সি, সিসা। তো দেখো এই যে কানাডার স্পেস এজেন্সি খুব সুন্দর, হ্যাঁ। সিসা যুক্তরাষ্ট্রের নাম হচ্ছে নাসা, ন্যাশনাল এরোনটিক্যাল অ্যান্ড আমাদের স্পেস এজেন্সি। তারপর হচ্ছে কানাডার ফরাসি ভাষা জনগোষ্ঠী, অর্থাৎ তোমরা জানো কানাডার ইংরেজি যেরকম হচ্ছে একটা ভাষা, ইংরেজির পাশাপাশি তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি, ফ্রেঞ্চ। এবং এই ফরাসি যে ভাষাটা আছে, এই ফরাসি ভাষাটা কিন্তু তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এবং ফরাসি ভাষায় যারা বসবাস করে তারা কিন্তু কানাডার কুইবেক
আর মিনেসোটা তো কুইবেক যে রাষ্ট্র, কুইবেক যে প্রদেশ আছে, এই প্রদেশে তারা কিন্তু বেশি বসবাস করে আর কি। ঠিক আছে, তারপর নিচের কোনটি মধ্য আমেরিকার দেশ? মধ্য আমেরিকার দেশ হচ্ছে তোমরা যদি দেখি যে এই দেখো কোস্টারিকা, গুয়াতেমালা, পানামা, তিনটে হচ্ছে মধ্য আমেরিকার দেশ। কিউবা এটা হচ্ছে উত্তর আমেরিকার দেশ। কিউবা হচ্ছে উত্তর আমেরিকার দেশ। হ্যাঁ, তো কিউবা মধ্য আমেরিকার দেশ না। আমরা যদি দেখি মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নাই, অর্থাৎ একটা দেশ যে দেশটার স্থায়ী কোনো সেনাবাহিনী নাই, অর্থাৎ এই দেশটার অন্যান্য দেশে সাহায্য বা সামরিকভাবে সেনাবাহিনী হয়, এটা হচ্ছে কোস্টারিকা। কোস্টারিকা তার কিন্তু স্থায়ী সেনাবাহিনী নাই, সে কোনো সেনাবাহিনী মেনটেন করে না, কারণ অনেক খরচ তো। যে তারপর হচ্ছে কোনটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর? অর্থাৎ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর, আমরা যদি দেখি যে পৃথিবীর 5টা মহাসাগরের মধ্যে সবচেয়ে বড় এবং বৃহত্তম হচ্ছে প্রশান্ত, আর আরেকটা হচ্ছে পৃথিবীর অন্যতম বিখ্যাত এবং যদি আমরা বলি সেই সাগরটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। তো আটলান্টিক আর আমরা যদি দেখি প্রশান্তকে যুক্ত করেছে পানামা খাল। পানামা খালের এক পাশে হচ্ছে প্রশান্ত মহাসাগর আর এক পাশে হচ্ছে আটলান্টিক মহাসাগর। আমরা দেখি, দেখো এই যে এটা হচ্ছে পানামা খাল, ঠিক আছে, এই যে এটা পানামা খাল, এই পাশে হচ্ছে কি প্রশান্ত মহাসাগর, আর এই পাশে হচ্ছে আটলান্টিক, তাই না? এই পাশে কি আটলান্টিক, আটলান্টিক মহাসাগর, ঠিক আছে। তো এই দুইটাকে সংযুক্ত করেছে কে? পানামা খাল, ঠিক আছে। তো ফিদেল কাস্ট্রো যে দেশের নাগরিক, ফিদেল কাস্ট্রো কোন দেশের নাগরিক ছিলেন? ফিদেল কাস্ট্রো কিউবার নাগরিক ছিলেন। কিউবাতে তিনি নাগরিক ছিলেন, এবং কিউবা আমেরিকার নাকের ডগায় থেকে 1959 সালে সে হচ্ছে তার এখানে যে শাসক ছিল তাকে উৎখাত করে নিজে এখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে তিনি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি দেখি ব্রিটিশ উপনিবেশ ছেড়ে বিশ্বের বুকে প্রজাতন্ত্র হিসেবে, অর্থাৎ ব্রিটিশ উপনিবেশে ছিল রিসেন্টলি একটা দেশ, সে হচ্ছে লেটেস্ট মানে এক নবীনতম প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে, এটা হচ্ছে বার্বাডোস। কি বার্বাডোস? কেন বার্বাডোস? বার্বাডোস একটা মধ্য ক্যারিবিয়ান দেশ। ক্যারিবিয়ান, ক্যারিবিয়ান দেশ। ক্যারিবিয়ান মানে কি? তোমরা দেখছো ক্যারিবিয়ান সাগরের তীরে যে দেশগুলা, এগুলো হচ্ছে ক্যারিবিয়ান দেশ। আচ্ছা, তারপর আমরা যদি দেখি, সো এই হচ্ছে বিষয়। সো ক্যারিবিয়ান অনেক দেশ আছে, যেমন তোমরা যে জ্যামাইকা, তারপরে আমরা যদি দেখি, দেখো অনেকগুলো দেশ আছে। আমরা যদি দেখি জ্যামাইকা, তারপরে তোমার হচ্ছে বার্বাডোস, এই দেশগুলো কি ক্যারিবিয়ান দেশ। সো ক্যারিবিয়ান দেশগুলো আমরা আশা রাখি যে তোমরা আসলে এই যে ক্যারিবিয়ান দেশগুলো সম্পর্কে জানলো। তো আমরা মোটামুটি জানলাম যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। তো তোমরা জানো উত্তর আমেরিকা মহাদেশে তোমরা হচ্ছে উত্তর আমেরিকার যে দেশগুলো আছে ওই দেশগুলোর রাজধানীগুলো পড়বা। উত্তর আমেরিকা, তারপর মধ্য আমেরিকাতে অনেকগুলো দেশ আছে। মধ্য আমেরিকার মধ্যে তোমার তোমার হন্ডুরাস, নিকারাগুয়া, হ্যাঁ, গুয়েতামালা, হ্যাঁ, এই দেশগুলো সম্পর্কে পড়বো, মধ্য আমেরিকার দেশ, তাই না? মধ্য আমেরিকার দেশগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বুঝছো? তারপরে হচ্ছে তোমার এই মধ্য আমেরিকার মধ্যে ক্যারিবিয়ান দেশ আছে। ক্যারিবিয়ান হচ্ছে ক্রিস গেলের দেশ, তাই না? যেমন তোমার উসাইন বোল্টের দেশ, হ্যাঁ, ক্যারিবিয়ান দেশ এগুলা। জ্যামাইকা, বার্বাডোস, তারপরে সেন্ট কিটস এন্ড নেভিস, তারপরে হচ্ছে ত্রিনিদাদ এন্ড টোবাকো, তারপর হচ্ছে ডমিনিকান রিপাবলিক, তারপর হচ্ছে ডমিনিকান প্রজাতন্ত্র, তারপর হচ্ছে তোমার বাহামা দ্বীপপুঞ্জ। তো এখানে অনেকগুলো দেশ আছে। তো এই ক্যারিবিয়ান দেশগুলো সম্পর্কে পড়বা। হাইতি, পরীক্ষা আসে হাইতির রাজধানী কি? পোর্ট অফ প্রিন্স। হাইতি নিয়ে প্রশ্ন আসে। হাইতি 2 দিন পরে ভূমিকম্প হয়। তো এই যে দেশগুলো, তারপর হচ্ছে এই দেশগুলো যদি তুমি পড়ো তাহলে কিন্তু তোমার হচ্ছে ক্যারিবিয়ান দেশগুলো, ক্যারিবিয়ান, মধ্য আমেরিকা, এগুলো থেকে প্রশ্ন কমন আসবে। হ্যাঁ, কমন আসবে। সো যে বিষয়টা হচ্ছে আমরা এই বিষয়গুলো ভালোভাবে জানবো, আর ইউএসএ সম্পর্কে সবচেয়ে ভালো করে বলবো। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই।